আমরা আলোচনার বিষয় ঠিক করেছি সরিষার ভেতরে ভূত। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমজন ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যজন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব ডক্টর সাইফুল ইসলাম আপনাকে দিয়ে। রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এমন নৃশংসভাবে হামলা করেনি, ববি হাজ্জাজ বলেছে গতকাল। এবং এর সাথে যদি যুক্ত করি, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। যেই জাতীয় পার্টি সব সময় ফেসিবাদকে সাপোর্ট দিয়ে এসছে, তাদের উপরে ভর করে ফেসিবাদী সরকার একটি আইনি বৈধতা পেয়েছে, সেই বৈধতা দিয়ে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গণ অভ্যুত্থানের পক্ষে যে শক্তি, তার উপরে ধরনের নৃশংস হামলা, কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার সহ আলোচক আবু হেনা রাজ্জাকি ভাই, এবং শুভেচ্ছা ও শ্রদ্ধা আপনার দর্শক শ্রোতাকে, এবং সেই সাথে আমার জন্মভূমি কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা 2 আসনের সকল সর্বস্তরের জনগণকেও শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং ববি হাজ্জাজ যে কথা বলেছেন এর প্রেক্ষিতে যেটা বলা উচিত সেটা হলো যে নুরুল হক নূর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ অধিকার পরিষদের তিনি সভাপতি, এবং তিনি উঠে এসছেন এমনভাবে যে কোনো পকেট থেকে হওয়া রাজনীতিবিদ তিনি নন। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন দিয়ে উঠে আসা, ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবার তিনি 17-18 বার তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একজন শিক্ষকের পা জড়িয়ে ধরে আছে, আর ঠিক সেই সময় ছাত্রলীগ তাকে পেটাচ্ছে এইভাবে। এবং শেষ জুলাই গণ অভ্যুত্থানের সময় শেষ আন্দোলনেও তাকে যেভাবে মারা হয়েছে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, সেই নেতাকে এভাবে স্বৈরাচারী কায়দাতেই বলবো যে আঘাত করা সত্যি দুঃখজনক এবং ভয়াবহভাবে নিন্দার বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল কিন্তু এ বিষয়ে সোচ্চার, যে এর মধ্যে দিয়ে কি ফ্যাসিবাদের কোনো আভাস পাওয়া যাচ্ছে? আপনি যেটা বলছেন যে সর্ষের মধ্যে ভূত, তার যে গন্ধ সেটা কি পাওয়া যাচ্ছে? এই প্রশ্নটাই উঠেছে এবং এটা প্রাসঙ্গিক। এই প্রশ্ন ওঠা প্রাসঙ্গিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের সকল দল নুরুল হক নুরুর দলের পাশে দাঁড়িয়েছে। কারণ যে কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যে কারণে 17 বছর ধরে মানুষ অপেক্ষায় ছিল, সেই বাক স্বাধীনতা, রাজনীতি করবার সুন্দর একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিচর্যা, সেইটাতে বাধাগ্রস্ত হয়েছে। এবং এটা প্রথম হলো, এবং সেটা নুরুল হক নূরের উপরে হলো। এর নিন্দা জানানো একটা বিষয় যদি বলি ডক্টর সাইফুল ইসলাম, মানে দীর্ঘদিন আন্দোলন করার পরে জুলাই অভ্যুত্থানের ফলে তো একটা অর্জন আছে, ফেসিবাদ পালিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ফেসিবাদের আগে যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে আন্দোলনকারীরা, এখনো কি সেই ধরনের নির্যাতনের শিকার হবে? সেটা সমীচীন নয়। হচ্ছে কোথাও, মানে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সংস্কার হয়নি, প্রমাণ করে কিনা? অবশ্যই অবশ্যই দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী যে সংস্কার হয়নি, এবং রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে প্রথম থেকে গতকালকেও এরকম শব্দ এসছে যে এই প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে আছে, এবং তার সংখ্যা অনেক, এবং তারা সুযোগ পেলেই সেই আঘাতটা করছে যেখানে যেভাবে পারে। তারা সংগঠিত হচ্ছে, সংগঠিত হবে। এবং তাহলে প্রশ্ন আসে যে সরকার, রাজনৈতিক দল, আপনারা তো এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, এই সরকারকে ধরে নেওয়া হয় যে তারা সব সরকারের মতের সরকার, তাদের মত নেই সরকার এসছে। তো এখন যদি বলি যে আপনারা তাহলে এত 1 বছরে কোনো অর্জন নেই, 1 বছরে অর্জনের যে জায়গাটা, আপনারা সবাইকে তাহলে কেউ নির্বাচনের পক্ষে, কেউ নির্বাচনের বিপক্ষে, এটা নিয়ে ব্যস্ত আছেন, আসলে সংস্কার নিয়ে আপনাদের আসলে কারো মাথা ব্যথা নেই, এরকম তো না? এরকম না। ব্যাপারটা হলো যে এটা সত্যি যে সর্বসাধারণের, সব মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়। এবং প্রফেসর ইউনূস স্যার বলেছেন যে খুব স্বল্প সময়ে, আমার কাছে সময় ছিল না, এমনকি সরকার ছিল না 3 দিন, ওনাকে ফ্রান্স থেকে এসে তিনি দায়িত্ব নিয়েছেন, কাছাকাছি যে সকল মানুষকে পেয়েছেন তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন। এবং সেখানে আমরা সবসময় আলোচনা করছি যে একটা
বিশেষ অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম অথবা এনজিও অথবা যুক্তরাষ্ট্র ইত্যাদি ওনার পরিমণ্ডলের জায়গা থেকে একটা সরকার গঠন করেছেন। সব দল তাতেও আপত্তি করেনি। সংস্কার বিষয়টা যে বারবার আসে, সংস্কারের ব্যাপারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, এবং এটা এইভাবে হবে না। 1 বছর রাষ্ট্রের যে আপনি 1 সংস্কার, বছর মানে 1 বছর বা 1 মাসে যেটুকু হবার কথা, সেটুকু 1 বছরের 1 মাসে যেটুকু হওয়ার কথা এখন পর্যন্ত। যদি আমি একটু রাজ্জাকি ভাইয়ের কাছে, রাজ্জাকি ভাই, গতকালকে ওই হামলার সময়ে মেরুন কালারের গেঞ্জি পরা একজন ব্যক্তিকে দেখা গেছে যে নৃশংসভাবে নুরুল হক নূরকে পেটাচ্ছে এবং তার মুখের ভাষা ছিল এরকম, জুলাই ভরে দেব। তাহলে কি জুলাইয়ের বিরুদ্ধে শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে? এবং এই সময়ে কিভাবে রাগটা কোথায় আসলে? রাগটা কোথায়? প্রথমে আমি একটা কথা বলি, আমার সমালোচক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক সম্মানিত ব্যক্তি, আর আপনি তো একজন ভালো উপস্থাপক, আর আপনার জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আমি প্রথম যদিও কথাটা বারবার বলি, তারপরে আমি বলে নেই, একটা রাষ্ট্র কখনো 1 মিনিটের জন্য সংবিধান ছাড়া থাকতে পারে না। একটা রাষ্ট্র 1 মুহূর্ত রাষ্ট্রের দায়িত্বে কেউ থাকবে না, এরকম থাকতে পারে না। প্রফেসর সাহেব যে কথাটা বলছেন, সরকার দেশে 3 দিন সরকার ছিল না, আমি বলছি বাংলাদেশে 2-3 দিন সরকার ছিল, এবং সেটার স্বীকৃতি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে। 5ই আগস্ট যখন সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে সরকার হিসেবে দায়িত্ব নিছেন তো উনি, আপনি দেশের দায়িত্বটা উনি নিছেন, উনি সরকার হিসেবে না, দায়িত্বটা তো নিছেন। এবং ঠিক ওই সময়ই আজকের সবচেয়ে বড় দল দায়িত্বশীলতার পরিচয় দিছে। সংবিধানের মধ্যে ঢুকতে চেয়েছিল তারা 7 তারিখে ভাষণ দিয়ে জনসভা করে বলছিল আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। কার কাছে চেয়েছিল? যিনি দায়িত্ব নিয়েছিলেন তার কাছে। সুতরাং সরকার ছিল, এবং জুলাই ঘোষণাপত্রের ভিতরে এই ধারাবাহিক এটা আসতে হবে, এই 4 দিনের সরকারও আসতে হবে। এটা আজকে আমার আলোচনার মূল বিষয় না, যে জায়গাটা আপনি হিট করেছেন যে কি মেরুন কালারের গেঞ্জি পরা যে ভদ্রলোক। প্রথম কথা হলো জুলাই ভরে দেব মানে নৃশংসতা জুলাইয়ের দিকে, জুলাই এই শব্দটাই তো অনেক কিছু মিন করে, সেটাই আমি আসছি। বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে, আমার ভাষায় যেটা বিপ্লব, বিপ্লব মানে রাষ্ট্রের যখন সরকার পালায় যায় সেটা বিপ্লব, যে সংজ্ঞায় আপনি আসেন। যখন পালায় যায় তখন আর সংবিধান থাকে না বিধায়ী দায়িত্ব নিয়ে নিলেন সেনাপ্রধান, এবং পরে আবার অন্তর্বর্তীকালীন সরকার হলেন। এর কোনোটাই সংবিধানে নাই, সুতরাং সংবিধান নাই। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা, সরকার বলেন, রাজনীতিবিদরা বলছেন, সবাই বলছেন যে রাজনীতিবিদদের কাছেই দেশটা নিরাপদ, এবং সে কারণে নির্বাচন চায়, এবং নির্বাচনের পক্ষে আমিও। ফাইনালি কিন্তু সরকার নির্বাচনের দিকে আসছে। আসার পর এই যে নুরুল হক নূর একটা পোর খাওয়া ছেলে বলতে যে বিশ্ববিদ্যালয়ের যে সে ভিপি হইল, তার আগে কোটা বিরোধী আন্দোলন, অনেক চড়াই উতরাই পার করে। আপনি তো রাজনীতির সঙ্গে একটা এইভাবে আনেন, তাহলে চড়াই উতরাই পার করে সে একটা রাজনীতিবিদ। আমরা তো রাজনীতিবিদ চাই, রাজনীতিবিদই তো চাই আমরা। সেই রাজনীতিতে যখন আপনি বেদম পিটাইলেন, কি এমন ঘটনা ঘটলো, এই অমানুষের মতো মারতে হইল। এবং এই মায়ের ভিতর দিয়ে বার্তা কি দিল? অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে। আপনি যে কথাটা বলেন জুলাই ভরে দেব, এই শব্দটা যেই করুক, সে নুরু বিরোধী লোকটা। নুরু না, জুলাই অভ্যুত্থান বিরোধী লোক। ওই তো নুরু তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, আমি সেই অর্থে বলছি। সে তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই তো বলছে জুলাই ভরে দিব। তার মানে হচ্ছে যারাই কথাটা বলতেছে তারা জুলাই আন্দোলন বিরোধী লোক। এখন আসেন, তাকে মাইরের ভিতর দিয়ে বার্তা কি? না, তার পরিচয় কিন্তু পাওয়া গেছে। বলেন পরিচয়টা কি? পরিচয় হলো উনি পল্টন থানা পুলিশের ওসি সাহেবের মানে ড্রাইভার, পুলিশের কনস্টেবল। ফাইন, তার মানে সরিষার ভিতরে ভূত। ঠিক আছে, তার মানে সে পুলিশের ওসি সাহেবের ড্রাইভার, মানে সে পুলিশ কনস্টেবল। এখন প্রশ্ন হচ্ছে যে নুরুল হক নূর দিকে বার্তাটা কি? এই যে জাতীয় পার্টি গত 15 বছরের তার রোলটা কি ছিল? সরকারকে বৈধতা দেওয়া, বিরোধী দল হিসাবে যেই সরকারটাকে তাড়ানো হইল, এবং একটা সিম্বলিক বিরোধী দল লাগছিল। এবং এই গৃহপালিত এই অভ্যুত্থানের পর দেখেন, ইন্টারেস্টিং, ভাইস ভার্সা, এরশাদ সাহেব কিন্তু আসম আব্দুর রবকে বানাইছিল গৃহপালিত বিরোধী দল। এরশাদ সাহেব যেহেতু সে গৃহপালিত দল বিরোধী দল বানাইছিল, উপরওয়ালার থেকে একটা স্যাংশন হয়েছে, সময়ের ব্যবধান জাতীয় পার্টিও আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল। এখন সে নোহেয়ার, তাকে কোনো জোটে নিচ্ছে না, কোনো দলে যাচ্ছে না। সে নোহেয়ার হওয়ার পর আপনি দেখেন জাতীয় পার্টি ওয়াজ নোহেয়ার, এবং জাতীয় পার্টি দীর্ঘ 15 বছরেও
কোনো শক্তি তার ছিল না। এই শক্তি তার কোত্থেকে আসলো? অর্থাৎ সে একটা জানালা ওপেন করছে, সেই জানালা ওপেন কইরা কথা বলতেছে কার সাথে? যার সাথে সে প্রেম করতেছে। সেই প্রেম হইল লিডারগুলা পাবে না, সব পলাতক। ওই পলাতক দলের যে কর্মীগুলো রয়েছে তাদের সাথে জানালা দিয়ে কথা হচ্ছে, এবং সুযোগ পেলে ঘরে ঢুকাবে, সুযোগ পেলে ঘরে ঢুকাবে। এরকম অভিযোগ এসছে, এরকম কথা আলোচনা চলছে। আমি বলছি, আমি আমার অনুমানটা বলছি, ঢুকবে। ঢুকলে পরে কি হবে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সময় জাতীয় পার্টিকে ফেভার করে নুরুর উপরে যে নির্যাতনটা করা হলো, এটা পিওর বার্তা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নুরুরা ওই অফিসে হামলা করতে গেছিল, তর্কের খাতিরে আমি ধরে নিলাম। অনেক কিছু বলে ওইরকম কিছু পাওয়া যায়নি, পাওয়া যায় নাই, পত্রিকায় আসে নাই, পত্রিকায় আসে নাই। তাহলে একটা সংঘর্ষ হয়েছে কি, এই দলটাকে নিষিদ্ধ করতে হবে, এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এখন যে দেশের প্রেক্ষাপট খুব জাস্টিফাইড চাওয়া, খুবই যৌক্তিক চাওয়া, সেই চাওয়াটা হবে কি হবে না বড় কথা নয়। এটার জন্য আপনি এভাবে এদেরকে কিন্তু ধরে আস্তে করে গাড়িতে ভরে নিয়ে থানায় গিয়েও পরে ছেড়ে দিতে পারতো। আপনি না মারলেন কেন? এটা সিম্বলিক যে এই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, এটা হলো আওয়ামী লীগ ইজ কাভার্ড বাই জাতীয় পার্টি। সো প্রশাসন একটা মেসেজ দিচ্ছে কার কাছে? নুরুদের মতো লোকের কাছে, জাতির কাছে বার্তা দিচ্ছে জাতীয় পার্টির পেছনে কেউ আছে। ডেফিনেটলি। তাহলে সে এত শক্তিশালী হচ্ছে কেন, এত গুরুত্বপূর্ণ বা হচ্ছে কেন? যে জাতীয় পার্টির অফিসে গিয়েও যদি 5টা লোকে 5টা কথা বলে তুই স্বৈরাচারের দোষর, কথার কথা, তাতেই ঘটনা ঘটার কথা না। বাট এটা সিম্বলিক, একদম সিম্বলিক, যে আপনাকে বার্তা দিছে। এবং দেখেন এই ঘটনার পর তো অনেক কিছু হওয়ার কথা, এবং নির্বাচন আপনি লক্ষ্য করে দেখেন, নির্বাচন যত ঘনায় আসবে জাতীয় পার্টি তত শক্তিশালী হবে। আমি আপনাকে বলে দিচ্ছি। এখন বলতে পারেন সময়ের ব্যবধানে কি হইতে পারে? আমি আপনার টেলিভিশনে কেন বহু চ্যানেলে বলছি, দিন যত ঘনায় আসতেছে নির্বাচন তত অনিশ্চিত হচ্ছে। এখন বললেই মানুষ বলবি আমি নির্বাচন বিরোধী। আরে ভাই আমি কে? আই এম সিম্পল ম্যান। আমি একটা অ্যানালাইসিস বলতেছি। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা পাইছি অতীত সরকারের প্রধান দাবি তুলছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। খেয়াল আছে, নিউজ আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, আর ইনুসকে অপসারণ চায়। কালকে যদি জাতীয় পার্টি মাঠে 2টা ইস্যু নিয়ে নামে, অর্থাৎ নির্বাচন যত ঘনায় আসবে, আমি বলছি ফলস ইস্যু, কালকে নির্বাচন করলে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগও ক্ষমতায় আসবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ঘটনাটা দিয়ে যদি আপনি মনে করেন যে আমরা প্রশাসনকে দীর্ঘ 12 মাস যে দেখছি এরকম একটা অ্যাকশন নিতে দেখি নাই, এই বিষয়টা একটু নির্বাচন ঘনায় আসলো এরকম অ্যাকশন নিতে দেখি নাই। একটু ডক্টর সাইফুল ইসলাম একটু বলবেন বিষয়টা এরকম কিনা, যে জাতীয় পার্টির যে একেবারে ক্যারেক্টার সবসময় তাকে একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে ছিলেন ওনারা। তো এখন প্রশ্ন, জাতীয় পার্টির এই ক্ষমতা হবার কথা না বা থাকবার কথা নয় যে তারা কোনো একটা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষ শক্তির কারোর সঙ্গে কোনো সংঘর্ষে যাবে। তো এটা কি এমন কিছু হচ্ছে কিনা, যেটা আলোচনায় আছে, যে এমন কিছু হচ্ছে কিনা যে জাতীয় পার্টিকে আবারও নির্বাচনে এনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের ভোটগুলো সেখানে নিয়ে আসা, এবং ওই নির্বাচনে যাতে জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে যে বিরোধ আছে তার কারণে অনেকে বলছে যে নির্বাচন হবে না যদি অনেক দল নির্বাচন না করে, সেক্ষেত্রে জাতীয় পার্টিকে দিয়ে প্রক্সি দেওয়ানো হবে, এরকম আলোচনা আছে। জি, এই আলোচনা তো দীর্ঘদিন ধরে আছে। সম্মানিত আলোচক, সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট, উনি একটা খুব ভালো জায়গা রেইজ করেছেন যে নির্বাচনের যে জায়গাটাতে আমরা জার্নি করছিলাম যত ঘনিয়ে আসছে তত বেশি এই ধরনের বিভেদের জায়গা তৈরি হচ্ছে। আমি ওটা বলেই আপনি যেটা বলেছেন সেটা, তার মানে হলো যে যদি আমরা এভাবে ধরি প্রবলেমটা আমাদের, প্রবলেমটা এখন ফ্যাসিস্টদের না, কিংবা জাতীয় পার্টির বা অন্য অপশক্তির না। বিকজ আমরা আমাদের মধ্যে যে ইন্টিগ্রিটিটা, যে ইউনিটিটা, আমরা যে জুলাই অভ্যুত্থানের সময় যে স্পিরিটটা আমাদের ছিল, আমরা একটা চমৎকার জায়গা তৈরি করেছিলাম পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় একই প্ল্যাটফর্মে। এইটা যেদিন হয়ে গেল তারপর থেকে আস্তে 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 যখন ইকুয়েশনটা নির্বাচন কেন্দ্রিক হচ্ছে, নির্বাচনের ফলাফল কি হতে পারে হচ্ছে, বা ভোট ভাগাভাগি কিভাবে হচ্ছে, তখন নানান ইস্যুতে নানান ধরনের নতুন শব্দে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বিভাজন বেড়ে যাচ্ছে। আর আমাদের বিভাজন যত বেড়ে যাচ্ছে তত অন্য কোনো শক্তির ইন করবার একটা স্কোপ তৈরি হচ্ছে। যদিও একটু যদি বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিদের নৈতিক শক্তি কি এমন দুর্বল যে আমি ওই জায়গায় আসছি, নির্বাচনে যে গেইন করার জন্য আমি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করব? না, আমি সেটা বলছি না। আমি ওই জায়গায় এরকম একটা ইঙ্গিত করেছে কিন্তু রাজ্জাকি ভাই। এটা যত এইরকম মুহূর্তে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, আবু সাইদ মুগ্ধের রক্ত শুকায়নি, ওয়াসিম আকরামের রক্ত শুকায়নি, দগদগে
প্রত্যেকটা মানুষের কাছে খুবই স্পষ্ট। আপনি দেখেন না গতকালকের ঘটনার পরে কি হলো। বাংলাদেশের এমন কোনো দল, এমন কোনো মানুষ আছে যে মানুষ আবার শেখ হাসিনা বিরোধী এবং জাতীয় পার্টি বিরোধী হয়ে ওঠেনি? অবশ্যই হয়ে উঠেছে, সবাই এক প্ল্যাটফর্মে। এই প্রশ্নে কিন্তু সিরিয়াস, সবাই সিরিয়াস। এখানে কোনো বিচ্ছেদ ব্যবধান, দূরত্ব তৈরি হয়নি। দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে, বিচারকে কেন্দ্র করে, এক্সেট্রা। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে জাতীয় পার্টিকে ভর করে আসা বা ইত্যাদি, জাতীয় পার্টি তো বাংলাদেশে আসলে অপ্রাসঙ্গিক একটা বিষয়। কোনো তাকে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক করবার করে একটা ফেলেছে, পায়তা চলছে কিনা? অপ্রাসঙ্গিক করে ফেলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এমনভাবে গৃহপালিত করতে করতে জাতীয় পার্টির নিজের অস্তিত্ব নেই। একটা অফিস আছে আর কয়েকটা মাত্র মানুষ আছে। অনেক ধরনের স্টিগমা বা রিয়েলিটির স্টিগমা, এটা নট ফেক, যে স্বৈরাচার ছিল, 9 বছর দুঃশাসন করেছে, এর মধ্যে অনেক টাকা খেয়ে পারচেজড হয়ে এই আওয়ামী সরকারকে বারবার বারবার তারা সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে, মন্ত্রী পরিষদে থেকেছে। ওদের নেত্রী বলছে আমাদের বের করে দেন, আমরা বিরোধী দল না সরকারি দল বুঝতে পারি না। এইরকম একটা দল নিঃশেষ হয়ে গেছে। আগে ছিল রংপুর কেন্দ্রিক আঞ্চলিক একটা দল, এখন রংপুরেও তাদের কোনো অস্তিত্ব নেই। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কালকের যে দুঃসাহসটা দেখিয়েছে, নিশ্চয়ই ডেফিনেটলি কোনো শক্তির সবল আছে, সেটা আমরা ফাইন্ড আউট করি, তদন্ত হোক, চমৎকার একটা জায়গা তৈরি হোক। আমরা জুলাই গণঅভ্যুত্থানের, আগস্টের গণঅভ্যুত্থানের আমরা সকল এই শেখ হাসিনা বিরোধী প্রশ্নে সব সময় একত্রে থাকব। এটা যতদিন আমরা অন্ততপক্ষে এই প্রজন্ম যতদিন জীবিত থাকবে, সবার মূল জায়গাটাই এখান থেকে হারাবে না। কিন্তু আমরা যে সুষ্ঠু একটা জায়গায় আসতে হলে, আইন শৃঙ্খলাকে ডেভেলপমেন্ট করতে হলে, রাষ্ট্রের যেখানে সেখানে এত যত্রতত্র ঘটনা ঘটছে, এত ইনসিকিউর। একটু আগে কে যেন বলছিল যে অবাক লাগে, আমিও খুব বিস্মিত হই। আমি জার্মানিতে ছিলাম, ওয়ারউইক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, লন্ডনে কোভেন্ট্রিতে। আমি দেখেছি যে সেখানে এত আইন, তারপর আইন ভঙ্গ হচ্ছে। আমি অবাক হই যে ঢাকা শহর চলছে উইদাউট পুলিশ। মানে আমাদের দেশের মানুষ ইন এ সেন্স যেন নিজেরাই রেসপন্সিবিলিটি নিয়ে নিছে। জুলাইয়ের পরে তো অভ্যুত্থান পরবর্তী দেশে যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হবার কথা, বাংলাদেশ সেক্ষেত্রে ইউনিক, একেবারে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। তা আমি বলবো যে অনেক গুড সাইন, ভালো ব্যাপার আছে। আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে যদি আসি, তাহলে নির্বাচিত সরকার, যেটা জবাবদিহিতামূলক সরকার হবে, তারা এসে এই পরিবর্তনের কাজগুলো করবে, সংস্কারের কাজগুলো করবে। আজকে কেউ দায় নিতে পারছে না। আজকে একজন উপদেষ্টা রেসপন্সিবল, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি করছেন, কিন্তু যেদিন নির্বাচিত সরকার থাকবে, সেদিন তাকে কেউ ছেড়ে দেবে না। জুলাই গণঅভ্যুত্থান এটি শিখিয়েছে, জীবন দেবার জায়গাটা কিন্তু জুলাই অভ্যুত্থান শিখিয়েছে আমাদের। এটা ঘটবে। রাজ্জাক ভাই বলবেন কিনা? একেবারেই মানে বিষয়টা আমি নিজেও বুঝি না। বিষয়টা হলো নুরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা জানাচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো নিন্দা প্রতিবাদ জানাক, সেটা ওই পর্যন্ত আমরা দেখে এসে ট্রেডিশন এরকম। কিন্তু সরকার নিন্দা জানাচ্ছে, সরকার কি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে না? এরকমই তো হওয়ার কথা। কি ব্যবস্থা নেবে সরকার? সামর্থ্য নেই না, সামর্থ্য নাই। কারণ আমি ফ্রম বিগিনিং বলতেছি যে সরকারকে যদি আপনি কোঅপারেট না করেন, সরকার কি করবে? আপনার রুটিন কাজ করতে সরকার বাধা দিচ্ছে কোথাও? মানে না, রুটিন কাজ মানে আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা বাহিনী এখন সরকার নির্দেশনা দরকার নাই তো। এই অফিসটা, আপনি যে অফিসটা, কোথাও গিয়ে আইন শৃঙ্খলা, আমি আপনার কোথাও গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। সেখানে পরে আসেন। প্রথম হলো আপনার যে অফিসটা, প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা আছে, কার কি কাজ। দিস ইজ কল রুটিন ওয়ার্ক। আপনি রুটিন ওয়ার্ক করবেন, প্রশাসন তার কাজ করবে। আমাকে বলতে নূরকে পিটিয়ে, সেটা তো পরে, নূরকে পিটানো তো বললামই আমি। নূরকে পিটাচ্ছে কেন? একটা বার্তা দিল। প্রশাসন সরকার ব্যবস্থা নেবে না তার পক্ষে? নিন্দা জানাবে সরকার? কোথায়? সরকার যে ফেসবুকে দিছে, স্ট্যাটাস দিছে, কারণ সরকার তো জানে তাকে কেউ কোঅপারেট, তার কথা শোনে না কেউ। সরকারের নিন্দা সেই জায়গায় নাই, আসলে আছে। আমি আপনার শেষ করি তাহলে প্লিজ। আপনি একটা জিনিস ব্যাখ্যা দিলে বুঝবেন। কতগুলো সুন্দর হেডলাইন হয়। একজন লতিফ সিদ্দিকী সহ 16 জন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার করছে, একটা শিরোনাম হইছে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে। মঞ্চ 71, হ্যাঁ মঞ্চ 71 কি হয়েছে? মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে। তার কিছুদিন আগে আমরা পাইছি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির প্রভাষক আবুল বারাকাত গ্রেফতার হয়েছে। সে তো গ্রেফতার হয়েছে জনতা ব্যাংকের টাকা তছরুফ করার কারণে। সেটা তো লেখে না। কেন বলছি কথাটা? একজন মুক্তিযোদ্ধা কিন্তু কোনো দলের না, সারা দেশের। একজন ক্রিকেট তারকা সারা দেশের পক্ষে খেলে। মুক্তিযোদ্ধা দেশের পক্ষে যুদ্ধ করে। মুক্তিযোদ্ধার অর্থটা কি জানেন? যেখানে অবিচার সেখানে প্রতিবাদ, যেখানে অবিচার সেখানে প্রতিবাদ। যেই লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হইল সেটা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে যে দলটার সাথে সম্পৃক্ত ছিল, সব নির্বাচন বাদ দেন না, 14 থেকে পরের গুলা বাদ দেন,
91, 96, 2001, 2008 এই পর্যন্ত থাকি। এই 2009 যে বিডিআর হত্যা হয়েছিল, শাপলা চত্বরে যে 13 সালে হত্যা হয়েছিল, তখন এই মুক্তিযোদ্ধারা কি প্রতিবাদ করছিল ওই দলের ভিতরে বসে? অবিচার নো, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি হাসিনা, কাজী মারুফ। এই যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেনি, এই জুলাই আন্দোলনের পর যখন এই ছেলেপেলেগুলো বুকের রক্ত ঢেলে দিল, তখন এই মুক্তিযোদ্ধাদের সবার আগে তাদের জড়ায় ধরা উচিত ছিল। আমরা ছিলাম 71-এর মুক্তিযোদ্ধা, তোমরা 24-এর মুক্তিযোদ্ধা। সেই সমস্ত মুক্তিযোদ্ধা, সবকিছু হয়েছে তো এই মুক্তিযুদ্ধ নামেই। আপনি কথাটা শেষ করতে দেন না Please. আপনি 71-এর মুক্তিযোদ্ধা নিয়ে আমি কোনো ডিবেট করছি না। 71-এর মুক্তিযোদ্ধাদের কোনো ইনঅ্যাক্টিভ, তাদের কোনো ফাংশন নাই। এখন রাষ্ট্রের জন্য তার ফাংশন নাই, তারা বয়োবৃদ্ধ। কিন্তু যখন এই জুলাইয়ের অভ্যুত্থান হইল, তারপরে যে কয়টা ছেলেই আজকে যাদের নাম আমরা পাইছি, এখন তাদের নামে সে কি তদবির করে, এই বাণিজ্য করে, সেই বাণিজ্য করে, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত তো করে নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে এই সমস্ত মুক্তিযোদ্ধাদের নামে গিয়ে বলতো, আয় বাবা, আমরা ছিলাম 71-এর মুক্তিযোদ্ধা, তোরা 24-এর মুক্তিযোদ্ধা। কেউ বলেছে? এই মুক্তিযোদ্ধারাই তো এই সরকারকে লালন করেছে, এই দলের ভিতরে যে মুক্তিযোদ্ধাগুলো ছিল। আবার গ্রেফতার হওয়ার পর যখন আপনি বলবেন মুক্তিযোদ্ধা গ্রেফতার, সরি রাজ্জাক একটা ব্রেক। আবু রাজ্জাক, আপনার কাছে, আপনি শেষ করবেন যে বিষয়টি বলছিলেন। আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো পুরো ঘটনার আসলে বেনিফিশিয়ারি কারা? এগুলো আপনি সব মিলাইতে হবে তো, একটার সাথে একটা লিঙ্ক আপনাকে মিলাইতে হবে। কয়দিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি, যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ছিল তারা, এবং তাদেরকে সরাইছে কারা? কালো শক্তি, জামাত। বলে নাই? বলেছে। সে কি মিন করছে বুঝছেন? সে মিন করছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার, তারা তারাই দিছে, এটা বুঝাইতে চাইছে সে। এই এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে 5 আগস্টের পর থেকেই। চলছে তো। তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার, দেশের মালিক কারা? দেশের মালিক জনগণ। সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন, তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা। একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই। আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম, না কি বীর প্রতীক, এটাকে যখন সিনে নেওয়া হইল, মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? ঘুমিয়েছিল না আয়না ঘরে ছিল? না, ছিল কোথায় মুক্তিযোদ্ধাগুলা? তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। বরং জিয়াউর রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা। কেন জানেন? সে ছিল পাকিস্তান আর্মি, এখান থেকে রিভোল্ট করছে। পাকিস্তান আর্মি ছিল না? যতজন সেক্টর কমান্ডার 11 জন, সব পাকিস্তান আর্মি। তারা রিভোল্ট করছে, তাদের বীর প্রতীক কাইরে নেয়। তখন লতিফ সিদ্দিকীর সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসে। কিসের মুক্তিযোদ্ধা? পক্ষান্তরে সমর্থন করছিল। কিসের মুক্তিযোদ্ধা? আপনি মুক্তিযোদ্ধা 71 মুক্তিযোদ্ধা ঠিক আছে তো, এরকম আমাদের ফ্যামিলি লাইফে তো আছে। একজন বড় ভাই এমন একটা রোল প্লে করছে, সমস্ত ছোট ভাইরা তার উপরে খুশি। 20 বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো, বউ হইলো, অনেক কিছু হইলো, সবার সাথে গ্যাপ হচ্ছে, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু। তো ওই আদিকাল ধরে রাখতে হবে। তখন আপনার যে রোল, পরবর্তীকালে 50 বছর পর আপনার সেই রোল থাকবে। রাজ্যকে ব্যাপারে যে বলছেন একেবারে বলেন তো। মুক্তিযোদ্ধা ঠিকই আছে, যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি 71-এর মুক্তিযোদ্ধারা যখন মানে কি 24-এর মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই, তখন আপনি বুঝতে হবে। একটা কথা বলি, মুক্তিযোদ্ধারা। আচ্ছা, আরেকটা কথা বলিনি আপনাকে, ভাই একটা কথা বলছেন, আপনি একটু পরে বলেন ভাই, একটু ঘুরে আসি একটু আমার। ডক্টর সাইফুল ইসলাম, একটা বিষয় বলবেন। এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 আগস্টের পর থেকে, কিন্তু যখন 5 আগস্টের আগে অভ্যুত্থানের আন্দোলন চলছে, তখন পর্যন্ত একটা বিষয় খুব জোরে সোরে বলা হচ্ছিল যে এই আন্দোলন আসলে শিক্ষার্থীদের আন্দোলন নয়, এবং এটা কোটা বিরোধী যে আন্দোলন, সেটা আসলে এখানে ছিটেফোঁটাও নেই, এটা পুরোটাই বিএনপি জামাতের আন্দোলন। এক পর্যায়ে তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা পুরোপুরি একটা ইসলামী বিপ্লব। সেই একটা ক্যাম্পেইন চলেছে, ভারতের বিভিন্ন গণমাধ্যম খেয়াল করে থাকবেন, তারই ক্যাম্পেইন করছে। কিন্তু সেটার উপর ডিপেন্ড করে যখন ওই একই বয়ান প্রতিষ্ঠিত করবার জন্য মঞ্চ 71 নামে একটি সংগঠন গঠিত হওয়ার পরে তারা একটা মানে প্রোগ্রাম করতে আসে, সরকার কিংবা বর্তমান প্রশাসন এটাকে এত সহজে অ্যালাউ করে কিভাবে? বাক স্বাধীনতা কি এরকম কিছু? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জুলাই গণঅভ্যুত্থান বিষয়টা কিন্তু একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র করে যে হয়েছে, এটা যারা ভালো বোঝে, কিন্তু আওয়ামী লীগ তো ক্যাম্পেইন করছে না। আমি আসবো যে বোঝে, তারা জানে যে এই দীর্ঘ 16.5 বছর বা 16 বছরের অধিক সময় আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, এবং ক্ষমতায় থাকার যে প্রক্রিয়াটা ছিল, প্রক্রিয়া 2014 সালে একটা বিনা ভোটের ইলেকশন করলো, 153 জন আপনার নির্বাচন না করেই নির্বাচিত। 2018 সালে নিশিরাতের একটা ভোট করলো, মানে বাংলাদেশের সব বিরোধী দলকে খুব গভীর একটা আশ্বাস দিয়ে নিয়েছে, তার উপরে আস্থা রাখতে বললেন। সবাই নির্বাচন করবার আগেই সবাই গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হচ্ছে, নির্বাচন রাতে হয়ে গেল।
একদম বিবিসি রিপোর্ট এবং সারা বাংলাদেশের মানুষ জানে। এবং 24-এ নির্বাচনটা আরও ফানি করে তুললো। এই যে ছেলেটা এই 16 বছর আগে ক্লাস 6-7-এ পড়তো এবং তিনি দেখতে পেলেন যে এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং এর সংখ্যা কম না, এবং যাদের বয়স আমাদের মতো তারাও দেখলাম, আমাদের যে বয়স তারাও দেখলাম। এরপরে হলো দুঃশাসন। এই যে ভাই বললেন আয়না ঘরের কথা বললেন, ভয়াবহ। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, হ্যাঁ, সুমন, আজও লাশ পাওয়া যায়নি। আসলে গুম হওয়ার পরে একটা পরিবারে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, তারা আল্লাহর কাছে প্রার্থনাও করতে পারে না যে তুমি কবরের শান্তি দাও, অপেক্ষা করতে থাকে প্রতি রাত প্রতিদিন, সব কিছু মিলে ভয়ঙ্কর জায়গা। এরপরে দুর্নীতি, এই যে আবুল বারাকাতের কথা বললেন, যে ওই সংবাদ আসে না যে যিনি একটা ব্যাংককে ধ্বংস করে দিয়েছেন, একটা গ্রুপকে 5,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন, এবং ভয়ঙ্কর। মানে একজন আমাকে বলেছিল যে ওনাকে উচিত, যদি তখন আওয়ামী লীগ ক্ষমতায়, ওনাকে শুট করে দেওয়া, এত ক্ষতি করছে। এসব কথা আসে না। ব্যাংক লুট করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে। তো এই যে মিথ্যার কথা বলা, এটা আওয়ামী লীগের একটা স্বভাব। এই মিথ্যারই বয়ান ছিল ওইটা, যেটা ইসলামিস্ট গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ। এটা বাংলাদেশের অভ্যন্তরের মানুষ, তাদেরকে আর এক মুহূর্তে এত আনপপুলার হয়ে ওঠে। সেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, কিন্তু এখন সরকার সেটিকে কেন অ্যালাউ করছে? হ্যাঁ, এটা হলো যে আপনাকে মানে ওই মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান করার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছে। জি, তো তাদেরকে অনুমতি দেওয়া হলো, সাথে দেখেন মানে আবার দেখেন তাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর কি, এটা আপনি আমি যদি বুঝি, আইন শৃঙ্খলা বাহিনী বোঝেনি এটা? যে এইটাই এখানে রহস্যটা এটা। তবে একটা জিনিস, একটা জায়গা আমার পরিষ্কার করা উচিত। ভাই খুব চমৎকার করে বলেছেন যে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ব্র্যান্ড করতে চেয়েছে, ন্যারেটিভটা এস্টাবলিশ করতে চেয়েছে। এটা একটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর দিক ছিল, এবং যে কারণে রাজনীতিটা এতটা পলিউটেড হয়েছিল। এখনো অনেক পরিস্থিতির মধ্যে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু সত্যটা বলতে পারে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উই রিভোল্টের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি, তার 3.5 বছরের আমল স্বর্ণাক্ষরে লেখা থাকে। তার স্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, রাষ্ট্রপতির স্ত্রী, একটা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছে। তার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে পেটানো হয়েছে। আরেকজন ছেলেকে এমন পেটানো হয়েছে যে তাকে শেষ পর্যন্ত অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তখন মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন? প্রশ্নটা এখানে। এই দলে, জাতীয়তাবাদী দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে এখনো। এটা মুক্তিযোদ্ধা নিয়ে কেউ জাতীয়তাবাদী দল বাণিজ্য করে না, যেটা তারা করেছিল চেতনার নামে। এটাই ভাগ হয়েছিল। এইখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গায়। সেই জায়গাতে আপনার যে কথা, আমি জাস্ট একটা কথা গুরুত্বপূর্ণ, এখন এসে যেন আমরা আবার এমনপন্থী না হয়ে উঠি যাতে একই দোষে আমাদেরকে ওইভাবে চিহ্নিত করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। না, প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কিছু অনুমতি দেবার আগে একটু খবর নেবে যে আসলে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। বিষয়টা এরকম। আপনার কাছে কি মনে হয় যে কাদের সিদ্দিকী কিংবা তার ভাই লতিফ সিদ্দিকী, এই ব্র্যান্ডের আওয়ামী লীগাররা এই মুহূর্তে প্রকাশ্য প্রোগ্রাম করবে, সেখানে কি একটা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে? যে কোনো কেউ এটা বুঝতে পারে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এই প্রোগ্রাম করবার অনুমতি দিচ্ছে কেন? সাথে আরো কথা বলি, যদি যে হ্যাঁ, মানে যদি জাতীয় পার্টির অফিসে বা তাদের বিরুদ্ধে নুররা মিছিল করতে যায়, জাতীয় পার্টির উপরে হামলা হোক, এটা আমরা কেউ চাই না। জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু নূরের উপরে আক্রমণ, এই দুটাকে কিভাবে মিলাবেন? দুটোই গুরুত্বপূর্ণ, পরস্পরের সঙ্গে সংযুক্ত। একটা হলো যে 71 মঞ্চ নামে যে প্রতিষ্ঠানটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছেন এবং মিটিং করতে যাচ্ছেন বা গিয়েছেন, তারা একটা প্রেক্ষাপট রচনা করছিলেন বেশ কয়েকদিন ধরে তারা টকশোগুলোতে একটা বয়ান তৈরি করবার চেষ্টা করছিলেন। এবং এখানে একটা রহস্য এখনও উন্মোচিত নয়, আমাদের কাছেও পরিষ্কার নয়, যে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগবে না যে এই সময়ে তারা যে ক্ষেত্র তৈরি করে গিয়েছে এই 16 বছরে, এখন ওই দল না করলেও এই মুক্তিযুদ্ধের নামে এসে কোনো প্রোগ্রাম করতে গেলে যে এদেশের মানুষ তাদেরকে যে সেই অবিশ্বাস, সেই যে যন্ত্রণা দিয়েছে, সেই যে আঘাতটা দিয়েছে, সেই যে কষ্টটা দিয়েছে, সেই বেদনার একটা বিস্ফোরণ ঘটবে, এটা তারা জানে। এটা একটা সিন ক্রিয়েট করার একটা জায়গা আমার কাছে মনে হয়, যে নেশন সহ সারা পৃথিবীকে বলতে চায় যে আমরা এখানে স্বাধীনতা। এটা একটু রাজ্জাকি ভাই বলবেন, একেবারে মানে
অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে একেবারেই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো একটা প্রোগ্রাম করতে যায়, আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী লীগাররা প্রোগ্রাম যদি করতে যায়, সেক্ষেত্রে একটা সিনকেট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীটাকে জানেন না আপনি আমি বুঝতে পারলে আপনি বিষয়টা সহজভাবে বুঝতে হবে। প্রথম আসেন, বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হয়েছে বলে আমরা বলি না? আচ্ছা, নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন। নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই, তার আন্ডারে কারা থাকে? বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে, টোটাল প্রশাসন। ওকে, নির্বাচনে কারচুপি করে তারা। কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা, কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা? না। তার মানে কি? আমাদের প্রশাসন সব কিছুর ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? লিডারশিপের অভাব। এই প্রশাসনের উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে। যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর রহমান সাহেব, তার আগে গেলাম না, তখন একটা স্বাধীনতা উত্তর দেশ বঙ্গবন্ধুর সময়টা। কিন্তু জিয়াউর রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন, উনি তখন কি করছেন? প্রশাসন, উনি ছিলেন লিডার, সে টিকতে পারেনি। কাজে বাংলাদেশের লিডার টেকা খুব কঠিন, লেজুর বৃত্তি করে টিকতে হবে। কার কখন কিভাবে সেই এবং প্রশাসনের অফকোর্স আপনি দেখেন প্রশাসন, কেন আমি বললাম, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে। যারা দলের সাথে সম্পৃক্ত না, যে জনগণগুলো, তাদের ভিতরে জুলাই ব্যথা যায় নাই, আমি নিশ্চিত। কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত, তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক। কেন বলি? যদি ব্যথা আপনার লাগতোই, আপনি রাষ্ট্রপতি অপারেশন করার সময় কোনো দ্বিধা থাকতো না। যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে, তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি। 1, 2, আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন, যেখানে নুররে পিটানের সময় বলছিল জুলাই ভরে দিব, এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর, নুরুকে এইভাবে পিটানের পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো। আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না। ভেরি সিম্পল, ভেরি ক্লিয়ার। 2, এই যে আমাদের পিটাইলো, তাতেও কোনো বক্তব্য, সরকার বাদ দেন, আপনি কথায় কথা সরকার জানেন, আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো, এই ঘটনায় এরকম পিটানোর কোনো কারণ নেই, অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে। তারা কি বলছেন? সরকারও কিছু করছে না। সরকার আমি কাউন্টই করি না, তার কোনো কমিটমেন্ট নাই, সরকার চলে যাবে বলে দিছে। আপনি বারবার তার উপরে চাপাইলে হোয়াট ইজ ইউর বেনিফিট? হি ইজ আউট গোয়িং, সে চলেই যাচ্ছে ফেব্রুয়ারিতে। না, এই জায়গাটা, এই জায়গা সরকার, রাজনৈতিক দল সবাই মিলেই তো জুলাই পক্ষ, সেটা আপনারা বলেন, কিন্তু আমি তো জানি কেউ তারা কোঅপারেট করে না। ঠিক আছে, রাজনীতিটা নিয়ে এইটাই বলুক না, এইটাই বলুক। ইয়েস, ইউনূস সাহেব আপনি কেন বসে আছেন? গেট লস্ট, আপনি চলে যান, আপনার নির্বাচন দেওয়া লাগবে না, নির্বাচন আমরা করে নিব। একটা কথার কথা বলছে সেটা, তাও তো বলেন না। আপনি এনে বসে আমি বলতে সরকার ব্যর্থ, আমি তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস? হোয়াট ইজ দেয়ার রোল? আচ্ছা, এইবার আসেন, আপনি আরেকটা কথা বলি আপনাকে। একটা কথা বলছেন, বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায়? বলে দিচ্ছি আপনাকে, আমি বহুদিন ধরে বলে আসতেছি, ইউনূস অপসারণ খুব জরুরি। কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার। 2টা ফর্ম আছে তার, একটা হলো নির্বাচনের মাধ্যমে সরে যাবে, আর নয় যদি সে স্বেচ্ছায় চলে যায়। এখন নির্বাচনের মাধ্যমে সরে যায়, একটা সরকার, একটা দল ক্ষমতায় আসবে, যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয়। কেননা এরাও আইসা 5 বছর বসবে। আইসা যদি 5 বছর বসে, আওয়ামী লীগ নিশ্চিত যে 5 বছরের মধ্যে আসতে পারতেছে না। যতই আন্দোলন করুক, মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপরে আজকে হামলা শুরু, জাতীয় পার্টিকে কেন্দ্র করে হামলা শুরু হইলো, জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে, এরপর দরজা খুলে যদি সব লোক ঢুকে নির্বাচন যদি মাঠে আনে, অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়ে যদি নামে যে পিআর পদ্ধতি নির্বাচন চাই, একটা কথার কথা বলছি, আমি বলছি না এটা চাইবে। পিআর পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে, ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ, অনেক সিট পাবে, অ্যাটলিস্ট 30-40টা সিট পাবে। সুতরাং সে যদি কালকে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন না হয়, আর ইউনূস সাহেব যদি চলে যায়, বেনিফিট আওয়ামী লীগের। কেন? তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশের ধরে আনেন, সে পরোক্ষভাবে আওয়ামী লীগ, যে ফর্মে আনেন, যেখান থেকে আনেন, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক বিচারপতি, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি, সাবেক XYZ, যারে আনেন সে সেটাই আওয়ামী লীগ, কারণ সে 16 বছরে তো তারাই ছিল। এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট। সুতরাং আমি বারবার বলে আসছি, সেনা, আর্মি একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি, আজকে বিএনপি, এনসিপি, জামাত 3টে মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে, আর ইউনূস সাহেব একটা স্টেক হোল্ডার। 3 জন যদি একত্র না হন, আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। আর নির্বাচন না হইয়া ইউনূস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ, মানে জাতীয় পার্টি কেউ না, জাতীয় পার্টি আওয়ামী লীগের
জাতীয় পার্টির আন্ডার কাভারে আছে, বি টিম। জাতীয় পার্টির সামনে আছে, ভেরি সিম্পল। এইটা যদি এখন হয়, মানে অধ্যাপক সাইফুল ইসলাম একেবারে এখন পর্যন্ত যে দাবিটা সব দলের পক্ষ থেকে, তো অন্তত পক্ষে জাতীয়বাদীকে নিষিদ্ধ করবার একটা দাবি তো আসা উচিত। হ্যাঁ, অন্তত পক্ষে নিষিদ্ধ কাউকে করা, এটা তো আমি হবে কি হবে না বলি নাই, কিন্তু নামা তো উচিত, নামা উচিত। আমি নামি নেই তো না, এটা অনেক দলের অবস্থান ভিন্ন আছে। বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষে না, জনগণ তাদেরকে রিজেক্ট করুক। তো আমি বলছি কোনটা আপনাদের কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে দোষে দুষ্ট, এই অবস্থায় তাদেরকে কি স্বাভাবিক অধিকার ফেরত দেওয়া খুব বেশি যৌক্তিক বলে আপনি মনে করেন কিনা? আমি বানচাল করতে বলছি না, আপনার কথা বলছি না, ব্যক্তি সাইফুল ইসলাম। না, ব্যক্তিগত জায়গা তো একটা আছেই, আর ব্যক্তিগত ধারণাটা তৈরি হয় দল করতে গিয়ে ব্যক্তিগত ধারণা না, সত্য অনুচ্ছেদ বাতিল হচ্ছে, সমস্যা নেই। দল করার ব্যক্তিগত বাইরে ধারণা করতে পারে, থাকে ধারণা তৈরি হয় সার্কামস্ট্যান্সেস এর ভিত্তিতে। পরিস্থিতি কি কি হতে পারে, কি হতে পারে না, অভিজ্ঞতা, অনভিজ্ঞতা, পড়াশোনা ইত্যাদির উপরে ধারণার বর্ষবর্তী হয়ে কথা বলাটাও মুশকিল। না, আমি ধারণা না, আমি বললাম যেটা আমি বললাম স্যার, আমি একটু স্যার আপনাকে সাপ্লিমেন্ট করি। বিষয়টা হলো এরকম যে কোনো দল বা কোনো মতের অনুসারী না হয়ে একটু স্বাধীন জায়গা থেকে, যেহেতু আমি আপনার সেটাই বলছি যে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগকে এই মুহূর্তে যারা এই মুহূর্তে গণহত্যার দোষে অভিযুক্ত, তাদেরকে কি স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক কিছু অধিকার দেওয়ার কতখানি যৌক্তিক? যে আমি ওই প্রসঙ্গে আসছি, সেটা হলো যে তার আগে ভাই যে 2-3টা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সংবিধান, রাষ্ট্রপতি, পিআর ইলেকশন, নির্বাচন হবে কি না, এক্সেট্রা। তো আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি একটা জায়গা, প্রথমের এক মাস যাবার পর থেকেই, যে এই সরকারের মধ্যে একটা সরকার আছে এবং এখানে একটা পক্ষ খুব জোরে সোরে এরকম জায়গায় আছে যে তারা নির্বাচনটা পিছিয়ে দিবে, নির্বাচন যথাসময়ে হবে না। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু আমাদের খুব রেসপন্সিবিলিটির জায়গা থেকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের সময়েও তাদের রোলটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এই বিবেচনাটা যদি আমরা রাখি, তাহলে যে সরকারটা এখন আছে এটা সংবিধানের উপরে ভিত্তি করেই শপথ গ্রহণ করেছে এবং জনগণ ম্যান্ডেট দিয়েছে। এবং যদি রাষ্ট্রপতির প্রশ্নে, আমরা তো চাই যে একটা সুন্দর পরিস্থিতির মধ্যে ফিরে আসতে। শিক্ষা খাতে যে অবস্থা তৈরি হয়েছে এখন, স্বাস্থ্য খাতে যে অবস্থা তৈরি হয়েছে, মানে এই গত অনেক বছর ধরে এই সময় আরও বেশি, কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে ভাই বললেন যে তাদের কোনো ক্ষমতা নেই এই ফেসবুক স্ট্যাটাস ছাড়া, কোথায় নেই? কারণ হলো তার কোনো রাজনৈতিক শক্তি নেই। এতে রাজনৈতিক সরকার নয়, সবার সরকার, কিন্তু কেউ আবার পাশে থাকে না, এরকম একটা জায়গাও আছে। দ্বিতীয় হলো যে খুব নির্দিষ্ট করে ইদানিং খবরে প্রকাশ হচ্ছে কোনো ছাত্র উপদেষ্টা কিংবা উপদেষ্টা বা তাদের পিএস, এপিএস ভয়াবহ দুর্নীতির সঙ্গে জড়িত, যেটা জুলাই অভ্যুত্থানের আগে প্রত্যেক মানুষ কল্পনা করেছিল, বিশ্বাস করেছিল যে আমরা এর পরে এমন একটা সরকার পাবো, অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা একটা মডেল দিয়ে যাবে, নির্বাচিত সরকাররা তা করতে বাধ্য হবে। তা না হলে সেই সরকারও 1 বছর 2 বছরের বেশি টিকবে না। এখন এখানে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাকস্বাধীনতার জায়গায় যখন এক্সিস্টিং কোনো পার্টি চলমান থাকে, তাকে আপনার নিষিদ্ধ করবেন, সে জায়গাটা অন্ততপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বারবার বলেছে, জনগণ যে প্রত্যাখ্যান করবে তার মধ্যে দিয়েই তার শেষ হয়ে যাবে। তার মানে এখন আওয়ামী লীগ নির্বাচনে গেলে যেভাবে প্রত্যাখ্যাত হবে, মানে সেটাই হোক, সেটা হতে পারে এবং সেটাই এই যে মানে বিএনপির মত এরকম যে মানে সরাসরি নিষিদ্ধ না করে জনগণের কাছে নির্বাচন ছেড়ে দেওয়া উচিত, তারা নির্বাচনে যাক, জনগণ। আমি শেষ করি, মানে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড বার্নিং নেসেসিটি অ্যান্ড এটসেট্রা, এটা কিন্তু ল মানে না, এটা সংবিধান মানে না। এটা একটু রাত থেকে ভেঙে শুনে ভাই, আপনি এরকম মনে করেন কিনা যে আওয়ামী লীগকে এরকম জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত বা জাতীয় পার্টিকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত? প্রথম কথা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি যে টার্মটা বলে, এই টার্ম ইট ইজ নট অ্যাপ্লিকেবল, এটা সবাই ব্যবহার করে। এইটা আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানে এমন একটা জিনিস করছিল, পরবর্তীকালে এই ডক্ট্রিন অফ নেসেসিটি তারা বাদ দিয়ে দিছে, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটির উপরে থাকলে অটোমেটিক স্টেপ হয়, যার জন্য আমার সুপ্রিম কোর্টে যাইতে হয়েছে। 106 একটা মতামত দিছে। ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, রুলিং দিছিল, ওইটা আবার ওভাররুলড হয়ে গেছে। এটা মুখস্থ সবাই আমরা বলি। 2 নম্বর হলো 53 বছরের যে অভিজ্ঞতা আমাদের, এটা একটা দেশ, তামাশা না। 53 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে আপনি কাকে সুযোগ দিয়ে কি করবেন। এই যে আজকে রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, তার খেসারত দিচ্ছেন। এই যে জাতীয় পার্টির দোসর হিসাবে কিছু বলেন নাই, তার খেসারত দিচ্ছেন। সুতরাং এটা হলো সেফ সাইডে থাকা। এই জন্য যে আমি তো নির্বাচনে জিতবই,
তাই এই সমস্ত কথা। এক, দুই, যদি আজকে তারা এরকম কোনো স্টেপ নেয়, পরবর্তীকালে যদি কি জানি বাবা কে কখন মেয়র হয়ে আসে, অর্থাৎ আবার যদি কখনো আওয়ামী লীগ এসে পড়ে, কাজে আরেকটা রাজনৈতিক দল কঠোর হওয়ার মতো গার্ডস তাদের নেই। দ্যাট ইজ কল ওয়ান্ট অফ লিডারশিপ। লিডারশিপের যেটা অভাব, ইটস এ লিডারশিপের যে ভিন্ন জিনিস, লিডারশিপ আসলেই ভিন্ন জিনিস। এখন আসেন এই যেটা বলতেছিলাম, শেষ করব। হ্যাঁ, আমি আসলে আপনাদের শেষ হয়ে যায় এখন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা, আপনি তো এই যে ভাই বলছে সাংবিধানিক, আপনি তো এই সরকার এখনো সংবিধানে ঢুকতেই পারে নাই, সংবিধান মোতাবেক যাবেন কেমনে? যেমন আপনার গাড়ি লক করা আছে, আপনার গাড়ির চাবিটা হারাই ফেলছেন ফর এক্সাম্পল, বা পড়ে গেছে বা কেউ নিয়ে গেছে, এখন এই গাড়িটা চলবে কিভাবে? এটার ভিতরে ঢুকতে হবে তো নাকি? না ঢুকলে গাড়িটা চলবে কেমনে? তো সংবিধান তো নিয়ে গিয়ে আমার ঢোকা বন্ধ করে দিয়ে গেছে, যার জন্য আমি হলাম অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, সংবিধানে নাই এবং সংবিধানের বাইরের সরকার সে। সুতরাং আপনি সংবিধানে না ধন্যবাদ ঢুকতে রাজ্জাকি ভাই। পারলে আপনি আমরা সংবিধান চালাবেন কেমনে? অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আরেকদিন কথা বলো। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।